আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন কোন আসনে নিজেদের প্রার্থীকে বঞ্চিত করে পছন্দের প্রার্থী দিচ্ছে, মানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার পছন্দের প্রার্থী দিচ্ছেন, যারা আবার অন্য দলের বাঘা বাঘা নেতা। দলগুলো ছোট কিন্তু নেতারা বাঘা। কেউ 12 দলীয় জোটের সিংহ, তো কেউ অন্য কোনো দলের টাইগার। যদিও তাদের নিজের ভোট নাই কিন্তু 500 নিজের এলাকায়, কিন্তু জোটের বিশাল নেতা। তারেক রহমান কেন যেন এদের চটাতে চান না, এর ব্যাখ্যা কি আমি বুঝি না। 237 আসনে প্রার্থী ঘোষণা করেই, মানে তালিকা যখন দিলেন, তারেক রহমান এদের আশ্বস্ত করেছিলেন ভয় নেই, আমি আছি। আর এসব নেতারাও এখনই সংসদ সদস্য হওয়ার ভাবসাব প্রাপ্ত করে চলেছেন, চলনে বলনে চৌকস হওয়ার চেষ্টা করছেন। মানতেই হবে তারেক রহমান চমৎকার কৌশল নিয়েছেন। তিনি আগেভাগেই বুঝতে পেরেছেন অখ্যাত, অচেনা নতুন নেতারাও তার জন্য অনেক চ্যালেঞ্জ তৈরি করতে পারে, তার ইমেজ ধরে টানাটানি করতে পারে। তাই তিনি আওয়াজ দিয়ে রেখেছেন নির্বাচনে জিতলে সবাইকে নিয়ে সরকার গঠন করবেন, অনেকটা জাতীয় সরকারটাই। এতে ছোট দলের স্বঘোষিত বড় নেতারা দেখলেন এ তো বিশাল চান্স, মেম্বার হওয়ার যোগ্যতা নেই, কিন্তু টরে টক্করে যদি পার্লামেন্টে যাওয়া যায়, গাড়িতে জাতীয় পতাকা ওড়ানো যায়, তাহলে আর কি লাগে, কেল্লা ফতে, বাকি সব তো মুফতে দিবে। তারেক রহমানের তালিকায় ওই যে 63টি খালি রাখা আসন, সেই আসনগুলোতে নিজেকে ফিট করতে কে যে কি কৌশল নিচ্ছে, শুনলে এবং জানলে লজ্জাই পাবেন আপনারা। আসন ভিত্তিক রাজনৈতিক সমঝোতার নামে অনৈতিক প্র্যাকটিসে এখন চলছে তুমুল প্রতিযোগিতা। রাজধানীর সভা সমাবেশে চিৎকার করে গলা ফাটানো ছোট দলের কথিত বড় নেতারা নাকি এখন ঠিকমতো ঘুমোতে পারছেন না। সংসদের চেয়ারটা খুব ডিস্টার্ব করছে, লাভ এবং লোভের জিহ্বাটা লক লক করছে, কেবল পাছে ভয় সমঝোতাটা না ভেস্তে যায়। গত বছরের 5 আগস্টের পর ধারণা করা হয়েছিল রাজনীতির মাঠে বিএনপি হতে চলেছে অপ্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শক্তি, কিন্তু 1 বছরের ব্যবধানে, বা যদি বলেন 15 মাস 16 মাসের ব্যবধানে, বিএনপি এখন একাধিক বিরোধী রাজনৈতিক শক্তির মুখোমুখি। অবশ্য এটা তারেক রহমান আগেই বুঝেছিলেন এবং তিনি বলেছিলেনও আগামী নির্বাচনে বিজয়ী হওয়া অনেক চ্যালেঞ্জিং হবে। 16 মাসের মাথায় এসে এটা স্পষ্ট দেখা যাচ্ছে বিএনপি ভালোই চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিএনপি জোটের প্রার্থীরাও জামাতের চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে অনেক জায়গায়। আজকে একটা সংবাদ দেখলাম, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন তারা 300 আসনেই প্রার্থী দেবেন। অবশ্য বেগম খালেদা জিয়া যে 3টি আসন থেকে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন, সেই 3টি আসনে তারা প্রার্থী দেবে না। এটাকে আমি বেগম জিয়ার প্রতি তাদের সম্মান হিসেবেই দেখতে চাই। এটা নিয়ে আমি আসলে কোনো কথা বলতে চাই না, কারণ সত্য বিশ্লেষণ করে তাদের মন খারাপ করে দিতে চাই না। তারা কয়েক দফায়, মানে একবারে নয়, দফায় দফায় প্রার্থী ঘোষণা করেছেন, করছেন। বিশাল ব্যাপার। এ যেন লাখে লাখে মারে সৈন্য কাতারে কাতার, সুমার করিয়া দেখে 72,000। শুধু গণ অধিকার পরিষদ নয়, এমন আরো কিছু দল আছে যারা অংশ না নিলে প্রেস ক্লাবের সামনের, মানে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনের মিছিল জমে না, মানে বন্ধন ঠিক জমে ওঠে না। রাজনীতির সেমিনারগুলো শূন্য শূন্য লাগে, কিন্তু সেই দলগুলোর অনেক প্রভাবশালী নেতা নিজের হেডামে মেম্বার নির্বাচনেও বিজয়ী হতে পারবে বলে বিশ্বাস করেন না দেশের মানুষ। কিন্তু এসব নেতার হুঙ্কার শুনে ভয়ে সুন্দরবন থেকে বাঘ পর্যন্ত পালিয়ে যায়। আফসোস হলো এমন কিছু নেতাকে তারেক রহমান সংসদের চেয়ারে বসানোর জোগাড় যন্ত্র করছেন। বাংলাদেশের রাজনীতি এবং গণতান্ত্রিক বিকাশে এমন নিষ্ঠুর রসিকতার জন্য একদিন তারেক রহমান নিজেও হয়তো আফসোস করবেন। রাজনীতিতে তৃতীয় শক্তির কথা শুনতে শুনতে আমাদের চুলেও পাক ধরেছে, কিন্তু তৃতীয় শক্তি আর হয়ে ওঠেনি। এবার শুনলাম তৃতীয় জোট হবে। তরুণদের কিছু দল, কিছু চেহারা আড়াল করা দল জোট করে ভোট করতে চায়, সংসদের চেয়ারগুলো তারা ধন্য করতে চায়। বেশ ভালো কথা, আশার কথা, কিন্তু আশাগুলো কেন যেন বারবার নিরাশায় পরিণত হয়ে যায়। এবারও যেন তাই হতে চলেছে।
খবর বেরিয়েছে তৃতীয় জোটে যাওয়া নিয়ে এনসিপিতে দ্বন্দ্ব দেখা দিয়েছে। এজন্য নাকি দুই উপদেষ্টার অনুসারীরাই দায়ী। দলের নির্বাহী কাউন্সিলের এনসিপি থেকে বেরিয়ে যাওয়া নেতাদের নিয়ে যে দল গঠিত হয়েছে, রাজনৈতিক প্ল্যাটফর্ম হয়েছে আপ বাংলাদেশ, তাদেরকেও এই জোটে যদি থাকে সেই জোটে তারা যেতে চায় না, এর বিরোধিতা তারা করছেন। কিন্তু দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং তার অনুসারীরা চাচ্ছেন তৃতীয় জোট গঠন করে নির্বাচনে অংশ নিতে। কিন্তু যারা বিরোধিতা করছেন, মানে দুই উপদেষ্টার অনুসারী যাদেরকে বলা হচ্ছে, এরা বেশি চালাক বলেই আমার মনে হয় এবং বিষয় বুদ্ধি জ্ঞান সম্পন্ন তাদেরকে আমার মনে হয়, কারণ তারা বিএনপির সঙ্গে যোগ দিয়ে ক্ষমতার স্বাদ নিতে চান। অথচ কত শুনলাম এনসিপি বিএনপির নেতৃত্বাধীন জোটে যাবে না, তৃতীয় জোটে যাবে, আসন ভাগাভাগিতে যাবে না, নানান ধরনের কথা শুনেছি। কিন্তু এখন শোনা যাচ্ছে আসিফ এবং মাহফুজ বিএনপি জোট থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। আর ওই যে তৃতীয় জোটের কথা যেটা বলছিলাম, এনসিপি, এবি পার্টি, তারপরে কি রাষ্ট্র সংস্কার আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল, জেএসডি, গণ অধিকার পরিষদ, মানে এরকম কয়েকটি দলকে নিয়ে যে সম্ভাব্য যে আশা তৈরি হচ্ছিল, দেখা যাচ্ছে ঠুনকো ঠুনকো অভিমান এবং অভিযোগে এই জোটের আঠা লাগি করেও আর লাগছে না। জানি না সমালোচনা করা ঠিক হবে কিনা, তবে আমার শাহ মুয়াজ্জেম সাহেবের কথা মনে পড়ছে, যিনি বাংলাদেশের রাজনীতিতে এক সময় অশ্লীল রাজনৈতিক বয়ানের জন্য বিখ্যাত হয়েছিলেন। 0+0 তত্ত্বের জনক এরশাদ সাহেবের আমলে তিনি এটি দিয়েছিলেন। পরে অবশ্য একটা জিরোর সঙ্গে তিনি যোগ দিয়েছিলেন। এটা নিয়ে বেশি ব্যাখ্যা করতে চাই না। নতুন জোট নিয়ে কথা বলার কারণ বা কথা বলার আগে শাহ মুয়াজ্জেম সাহেবকে স্মরণ করলেই চলবে। এ প্রসঙ্গে একটি সত্যি ঘটনা বলি। এই তৃতীয় জোটের খবর পত্রিকার পাতায় দেখে একজন বললেন, ভাই আমি খবরটা পড়ে শেষ করতে পারিনি, এরা আবার জোট না করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বা দ্বিধায় ভুগতে শুরু করেছে। এরা আবার বলেও জোট হবে নির্বাচনী, আদর্শিক নয়। তার মানে কি, আদর্শই নেই যাদের, তাদের কাছে আর প্রত্যাশা কি জনগণের? আরো মজার বিষয়, নতুন এই রাজনৈতিক জোটে কেউ নাকি প্রধান থাকবে না, সবাই সমন্বয়ের দায়িত্বে থাকবে। বুঝেন অবস্থা। এরা নিজেরাই কেউ কাউকে বিশ্বাস করে না, কেউ কারো নেতৃত্ব মানতেও রাজি নয়, কেবল ক্ষমতায় যাবার জন্য টালবাহানা, জোটের ঘোট পাকানো। বাস্তবতা হচ্ছে দীর্ঘদিনের রাজনৈতিক দুই মিত্র বিএনপি এবং জামাত ইসলাম এখন প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত, এটি আমরা সকলেই জানি। এর মধ্যে জামাতের নেতৃত্বে ইসলামপন্থী 8টি দল জোটবদ্ধ হয়েছে। অবশ্য এর মধ্যে আবার এমন দলও আছে কয়েকদিন আগেও যারা একে অন্যের ধুতি খুলে ফেলতে উদ্যত হয়েছিল, এখনো মনে মনে রাগ গোসা আছে, কিন্তু ক্ষমতার জন্য উপর দিয়ে একটা ভাব রেখেছে। জামাতে ইসলামী এবং এনসিপি নতুন রাজনৈতিক জোটের আওয়াজও শোনা গিয়েছিল, হঠাৎ শব্দ করে সেটি আবার নীরব হয়ে গেছে। জানি না এখন ভেতরের অবস্থাটা কি, এটি বলা কঠিন, কারণ তাদের স্বরূপ চেনা মুশকিল। এবং আরো একটি কারণ হচ্ছে, কারণ সকালে এক খবর শুনি তো বিকালে অন্য খবর পাওয়া যায়। এনসিপির কিছু নেতা সকাল বিকাল যে পরিমাণ ডায়লগ এবং বিবৃতি ডেলিভারি দিয়েছে এই কিছুদিন আগেও, তারা কোন জোটে যাবে, কোথায় যাবে না, কার সঙ্গে আসন নিয়ে সমঝোতা করবে, কার সঙ্গে তারা হাঁটতেও রাজি না, মানে অনেক কথা বলেছে। আমি কারোর নাম ধরে কাউকে ছোটও করতে চাই না। সেই তারাই এখন 300 আসনে প্রার্থী রেডি করছে। জানি না এর পেছনে অন্য কোনো সমীকরণ আছে কিনা। তবে এদিকে একটা ঝামেলা করে ফেলেছে সরকার। গণপ্রতিনিধিত্ব আদেশ, আরপিও সংশোধন অধ্যাদেশ, এটি জারি করেছে। জারি করে সরকার অনেককে বিপাকে ফেলেছে। কারণ জোট করলেও দলীয় প্রতীকে নির্বাচনের বিধান, মানে এই বিধানটাই সবার মেজাজটা, মগজটা গরম করে দিয়েছে। অবশ্য ভয়ের কিছু নেই, এখানেও অনেক আইনি জ্ঞানী সম্পন্ন অনেক লোকজন আছেন। ইতিমধ্যেই স্ব দলীয় প্রতীকে নির্বাচনের বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। কেন করা হয়েছে একবার ভাবুন। আমি তো বলি যে এদের নিজেদের কোনো আলো নেই, অন্যের আলোয় এরা আলোকিত হতে পছন্দ করে এবং বক্তৃতার সময় এমন ভঙ্গিতে কথা বলে, এদের সম্পর্কে সঠিক ধারণা না থাকলে আপনার মনে হবে খালেদা জিয়া, তারেক রহমানও হয়তো জামানত হারাতে পারেন নির্বাচনে এদের কাছে। আসলে বাংলা একটা কথা বলে না, ছাল নাই ... বাঘা নাম।
প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। শেষ পর্যন্ত জেদাই খান পান্না সাহেব উপলব্ধি করলেন যে তিনি শেখ হাসিনার পক্ষে আদালতে নড়বেন না। কেউ তাকে রিকোয়েস্ট করেনি, আওয়ামী লীগের কেউ তাকে রিকোয়েস্ট করেনি যে আমাদের নেত্রীর পক্ষে একটু দাঁড়ান। শেখ হাসিনা বলেনি যে আমার মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে, আপনি আমার পক্ষে একটু দাঁড়ান। জেদাই খান পান্না সাহেব কেন রাষ্ট্র কর্তৃক নিয়োজিত শেখ হাসিনার আইনজীবী হতে যাচ্ছেন? এটা হাস্যকর। একজন মানুষ এতদিন একটা আইন পেশায় ছিলেন, এখনো আছেন, তিনি এই ভুল কাজটি কিভাবে করতে যাচ্ছেন? জনগণ সারা দেশব্যাপী একটা সমালোচনার ঝড় উঠেছে তাকে নিয়ে, জেদাই খান পান্নার এই পরিবর্তন নিয়ে। যাই হোক, শেষ পর্যন্ত তিনি বুঝেছেন যে এই কাজটা করা ওনার ঠিক না। এই কাজটি তিনি করবেন না, শেখ হাসিনার পক্ষে আদালতে লড়বেন না জেদাই খান পান্না। খুবই ভালো কথা। আপনি একজন সিনিয়র আইনজীবী, আপনি এই ভুল কাজটা কিভাবে করেন? এটা তো বলাই আপনার ঠিক হয়নি। সবাই বলল যে এই যে কত রকম কথা আপনার বিরুদ্ধে, আপনার টাকার বস্তা চলে গেছে, এই হয়েছে সে হয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায়কে আপনি এই আদালতের বৈধতা দেওয়ার জন্য একটা পাঁয়তারা করছেন। যাক, জোরপূর্বক গুম, খুন ও নির্যাতনের অভিযোগে মানবতা বিরোধী অপরাধের পৃথক 2 মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক 7 জনের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনি লড়াই না করার সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেদাই খান পান্না। আল্লাহ তাকে বাঁচিয়েছে, বেঁচেছেন তিনি। ঠিক আছে, এক ভিডিও বার্তায় তিনি এই কথা বলেন। কি ঘোষণা দিয়েছেন? ভিডিও বার্তায় সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করে জেদাই খান পান্না বলেন যে আদালত, যেই আদালতের উপর শেখ হাসিনার আস্থা নেই, সেই আদালতে আমি তার পক্ষে লড়াই করব না। তো এটা তো সিম্পল ব্যাপার। এইটা বুঝতে আপনি সিনিয়র আইনজীবীর আপনার এতদিন লেগেছে? এটা একটা শিশু বোঝে যে যার উপর যার নামে মামলা, সেই এই আদালতকে বিশ্বাস করে না, একসেপ্ট করে না, আপনি সেটার আইনজীবী হতে যাবেন কেন? আবারও বলি, বিষয়টা খুবই সিম্পল। যেই আদালতের উপর শেখ হাসিনার আস্থা নেই, সেই আদালতে আমি তার পক্ষে আইনি লড়াই করব না। আমি এই ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি জানালাম। তিনি ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি জানালেন। রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ প্রক্রিয়া, রাষ্ট্র তাকে নিয়োগ করেছে আমির হোসেনের মতো। সেই মামলায় তার ফাঁসি হয়েছে শেখ হাসিনার। এখন এই মামলাও শেখ হাসিনার একটা বড় কিছু হবে। তো উনি কেন দাঁড়াবেন? কেন দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন? রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে আইন নিয়োগ প্রক্রিয়া ও পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্র তাকে নিয়োগ দিয়েছে, জেদাই খান পান্নাকে। পদত্যাগ, নিয়োগ পদত্যাগের বিষয়ে তিনি বলেন যে তারা ফরমাল চিঠি এখন পর্যন্ত তাকে দেয়নি। ঠিক আছে, রাষ্ট্র এখনো তাকে ফরমাল চিঠি দেয়নি। চিঠি পেলে তিনি সেটা ফরমাল ওয়েতে জানাবেন। ঠিক আছে। ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে না লড়লেও ভিডিও বার্তায় তিনি দুদকের মামলায় দণ্ডপ্রাপ্ত সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের পক্ষে আইনি লড়াই করার ঘোষণা দেন। এই আরেকটা প্যাঁচ রেখে দিল। এইটা তো কোনো দরকার ছিল না। আইনি লড়াই চালা, এটা হয়তো রাষ্ট্র নিযুক্ত না, তার পক্ষ থেকে তিনি লড়বেন। সেটা হতে পারে বা নাও হতে পারে, সেটাও কেউ চায়নি। এই ছাড়া নিজের বন্ধুর পক্ষে লড়াই করার কথা জানিয়েছেন তিনি। সম্প্রতি তার বন্ধু অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে, আমি এই মামলায় তার পক্ষে লড়ব, অর্থাৎ জেদাই খান পান্না তার পক্ষে লড়বেন। এইটা ঠিক আছে, এগুলা করেন। মানুষের পক্ষে দাঁড়ান, মানবিকতার পক্ষে দাঁড়ান। শেখ হাসিনার পক্ষে তো দাঁড়ানোর প্রয়োজন নেই, এটা তো তারা বিশ্বাসই করে না। এই কোর্টকে তো তারা মানে না, আওয়ামী লীগ ওন করে না, এই বিচার প্রক্রিয়াই তো তারা মানে না। সো আপনি আপনার বন্ধুদের জন্য কাজ করেন। সাইমা ওয়াজেদ পুতুল এবং সজীব ওয়াজেদ জয় তারাও তো রিকোয়েস্ট করে না, কিন্তু এটাও বেশি হয়ে যাচ্ছে, বাড়াবাড়ি। ফজলুর রহমান সাহেবের জন্য আপনি দাঁড়ান। অন্যান্য অমানবিকতা যেগুলো হচ্ছে, খুন, ধর্ষণ, বাউলদের উপরে যে নির্যাতন হচ্ছে, অন্যান্য সম্প্রদায়ের উপর যে নির্যাতন হচ্ছে, এগুলোর পক্ষে দাঁড়ান। আপামর জনসাধারণের জন্য দাঁড়ান। সেটাই আপনার জন্য প্রযোজ্য, আপনার জন্য ভালো হবে। ঠিক আছে। যাই হোক, একজন সিনিয়র আইনজীবী, বীর মুক্তিযোদ্ধা ভুলুণ্ঠিত হতে চলেছেন। তার আত্মসম্মান, তার সম্মান ভুলুণ্ঠিত হয়েছে। এই কথাটা বলে এখন এটা রিগেইন করবেন কিভাবে? একটা আস্থা হারিয়েছেন জনগণের কাছ থেকে। ঠিক আছে। যাই হোক, তিনি সুস্থ থাকুন, ভালো থাকুন, শেষ পর্যন্ত বুঝেছেন, এটাই যথেষ্ট। ধন্যবাদ।
আপনার বিষয় হচ্ছে কড়াইল বস্তি, সেখানে অগ্নিকাণ্ডে প্রায় 1500 ঘরবাড়ি জ্বলে পড়ে ছারখার হয়ে গেছে। 1500 ঘরবাড়ি নয়, শুধু 1500 পরিবারের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। এরা কারা? এরা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের নদী ভাঙা সাধারণ খেটে খাওয়া মানুষ। সবাই নদী ভাঙা না, এরা অত্যন্ত স্বল্প আয়ের মানুষ। কড়াইল বস্তিতে কারা থাকে? যারা গুলশান বনানীতে কাজ করে জীবন চালায়, অথবা গুলশান বনানীর সবাইকে যারা সহযোগিতা করে। গুলশান বনানীর বাসা, বাড়ি, অফিস, আদালতে স্বল্প আয়ের যারা চাকরি করে, তারাই কড়াইল বস্তিতে থাকে। গুলশান বনানী এলাকায় যারা রিক্সা চালায় অথবা খেটে খাওয়া বিভিন্ন ধরনের কাজ করে থাকে, তারাই কড়াইল বস্তিতে থাকে। কড়াইল বস্তির মানুষেরা যদি না থাকে, ভালো না থাকে, তাহলে গুলশান বনানী এলাকার মানুষ ভালো থাকতে পারবে না, এটা একটা কথা আছে। আচ্ছা, যাই হোক, সেখানে বিভিন্ন সময় নানান ষড়যন্ত্র হয়ে এই কড়াইল বস্তিকে নিয়ে, তো সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সব ছারখার হয়ে গেছে। আমরা আমাদের চলচ্চিত্রে, বলিউডের চলচ্চিত্র দেখে থাকি। আমাদের চলচ্চিত্রের কথাই বলি। চলচ্চিত্র আগে একটা কথা বলি, যে চলচ্চিত্র, নাটক এগুলো নির্মিত হয় আমাদের সমাজে যেসব ঘটনা আছে সেগুলোকেই তারা তুলে ধরে চলচ্চিত্রে, নাটকে। আমাদের চলচ্চিত্রে আমরা দেখতাম রাজীব সিঁড়ি দিয়ে নামছে, ভিলেন রাজীব। তিনি বলছেন, চৌধুরী বংশের একমাত্র কন্যা ইশরাত চৌধুরীর নামে অমুক বস্তিতে একটা ইন্ডাস্ট্রি নির্মিত হবে। এই কথাটাই যখন রাজীবের আটদালিরা শুনে ফেলে, তারা তখন ষড়যন্ত্র করে ওই তাদের বস যে বস্তির কথা বলেছে ওখানে কিভাবে অগ্নিকাণ্ড বা অন্যান্যভাবে এটা দখল করা যায়, এবং সেখানে পরে চৌধুরী গ্রুপের ইন্ডাস্ট্রি হয়। ঠিক আছে, এটা বম্বের চলচ্চিত্র আছে। তো দখল কিভাবে হয় সেটা আমরা দেখেছি। কাজেই এই যে কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা, এটা কেউ কেউ বলছেন এটা ষড়যন্ত্র, যে সেখানে হাইটেক পার্ক নির্মাণ করতে চায়, অ্যাপার্টমেন্ট করতে চায়, বড় বড় অ্যাপার্টমেন্ট সাধারণ নিরীহ মানুষদের। হ্যাঁ, করতে পারেন। তো ওখানে যারা বসবাস করে তাদের একটা, যেহেতু তারা ওখানে বসবাস করে, যেহেতু তারা বাংলাদেশের নাগরিক, সেহেতু তাদের সঠিক পুনর্বাসনের ব্যবস্থা করে ডেভেলপমেন্ট করা যায়। কিন্তু সেটি না, আগুন লাগিয়ে তাদেরকে নিঃস্ব করে, তাদের স্বপ্ন ধ্বংস করে সেখানে হাইটেক পার্ক নির্মাণ করা হচ্ছে, বা নির্মাণ করার পরিকল্পনা করা হচ্ছে, অথবা অন্য ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা একজনের নাম শুনি, একজনের নাম ছিল আলমাস কবির। তিনি নাকি সেখানে হাইটেক পার্ক নির্মাণ করতে চান, এবং তিনি বলেছেন বিদেশি বিনিয়োগ অনেক আকৃষ্ট করা যাবে। তো আমাদের বিরাজ চেয়ারম্যান আশিক চৌধুরী আছে, তিনিও বিদেশি বিনিয়োগ চান। আমাদের পরিবেশ উপদেষ্টাও পরিবেশ সংরক্ষণ করতে চান, সেন্ট মার্টিনে শুরু করেছেন, আর এখন হচ্ছে কড়াইল বস্তিতে হয়তো পরিবেশ রক্ষা করবেন। পরিবেশ রক্ষা করুন, ঠিক আছে, কিন্তু এখানে মানুষের কষ্ট, মানুষের যন্ত্রণা, মানুষের বেদনা, কারা সেখানে থাকে, তাদের সেই যন্ত্রণা, কষ্ট, বেদনা দূর করতে হবে আমাদের সরকারের নির্দিষ্ট দায়িত্বে যারা রয়েছে তাদের। কাজেই কড়াইল বস্তির মানুষকে এইভাবে কষ্ট দিয়ে, যন্ত্রণা দিয়ে অনেকগুলো পরিবার ছারখার হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে। এখানে সাধারণ মানুষ থাকে, আমি যেটা বলছি আগে, খেটে খাওয়া মানুষ। একটা কথা মনে রাখবেন, গুলশান বনানী বা অত্র এলাকার মানুষের যারা বিত্তবান, তারা বসবাস করে এখন কষ্ট হয়ে যাবে, কারণ তাদের বাসা বাড়িতে ওই বস্তির ছেলেমেয়েরাই কাজ করে এবং রাতে সেখানে থাকে, অথবা তাদেরকে তাদের অ্যাপার্টমেন্টে থাকতে দিতে হবে। ওখানকার ছোটোখাটো কাজকর্ম, পরিশ্রমিক কাজ যা আছে সেখানকার ওই বস্তির ছেলেমেয়েরাই করে। ওখানকার যারা রিক্সা চালক আছে তারাই এই গুলশান বনানীতে রিক্সা চালায় এবং ওখানে থাকে। কাজেই এটা কিন্তু ডিফিকাল্ট। এই কড়াইল বস্তি না থাকা, অথবা কড়াইল বস্তিতে যারা আছে তারা সাধারণ নিম্ন আয়ের মানুষ, তাদের পুনর্বাসন করা, সরকারের স্বপ্ন হাইটেক পার্ক নির্মাণ করা। আমরা সেটা অচিরেই আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমরা দেখতে চাই সিনেমায় কিন্তু যে ঘটনাগুলো ঘটে, বাস্তবেও কিন্তু তাই ঘটে। রাজীব যদি বলে থাকে, বা বাংলাদেশের বর্তমানে খলনায়ক যারা, যাদের অর্থবিত্ত রাখতে পারছেন না, তারাই তো আবার কাজে লাগাতে চান এগুলো। তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য গরিব, অসহায়, নিরীহ মানুষের স্বপ্নকে ধ্বংস করে দেয়া হয়। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এগুলো ঘটে, বিভিন্ন সময়ই ঘটে। এই সরকারের সময়ে এখন এই পরিকল্পিতভাবে এই সাধারণ নিরীহ মানুষদের উপর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কিনা সেটি বিবেচ্য বিষয়, সেটি বেরিয়ে আসবে।
আর আরেকটা কথা বলি, ফায়ার সার্ভিসও এটা 5 ঘন্টা লেগেছে সেখানে অগ্নি নির্বাপন করতে গিয়ে, তাদেরও কোনো ব্যর্থতা আছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে। তবে সেখানে অগ্নিকাণ্ডে কোনো প্রাণ ধ্বংস হয়নি, কোনো কারো জীবন দিতে হয়নি সেটি আমরা জানি, বা এই খবরটাই বেরোচ্ছে কেউ মৃত্যুবরণ করেনি। এটা খুব ভালো খবর। তবে যেই কারণেই হোক, যে কারণেই সেখানকার মানুষ ধূলিসাৎ হয়েছে, মানুষের ঘরবাড়ি স্বপ্ন ধ্বংস হয়ে গেছে, তাদের যেন প্রপার পুনর্বাসনের ব্যবস্থা করা হয় সেই দাবি আমরা রাখছি, এবং তাদেরকে আবার ওখানেই যেন রাখা হয়, অথবা অন্য কোনো জায়গায় যদি স্থানান্তর করা হয় সেই ব্যাপারটি সরকারের দায়িত্ব। বিত্তবানরাও এগিয়ে আসতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ।